শুভেচ্ছা সবাইকে। ঠিক এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে যারা ভয়েস মেইলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভয়েস মেইলের লাইভ স্টুডিওতে। আমি আপনাদের সাথে আছি জায়েদ সরওয়ার সোহেল। আর প্রতিদিনকার আমাদের যে নিয়মিত টক শো সাম্প্রতিক ইস্যু নিয়ে, সেই টক শোর আয়োজনে আজকে আমাদের অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের যে অতিথিরা এখানে উপস্থিত রয়েছে তাদের সাথে আমরা পরিচয় করে দেব। তার আগে আজকের যে প্রতিপাদ্য বিষয়টি, প্রতিপাদ্য হচ্ছে সাম্প্রদায়িকতা ও সম্প্রীতি। দর্শক, আপনারা অনেকেই জানেন যে সাম্প্রতিক সময়ে নির্বাচন উত্তর যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতায় যশোরে এবং বগুড়ায় ধর্মীয় সংখ্যালঘু পল্লীর উপর হামলা হয়েছে। আর এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো অফিস প্রধান জনাব শামসুল হক সারেক। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সংস্কৃতি কর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজির সরোয়ার কাবেরী। উপস্থিত আছেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক অজিত দাস। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি অজিত দাস আপনার কাছে জানতে চাইব যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে যশোরে এবং বগুড়ায়, এই সহিংসতা কি আমরা পত্রপত্রিকায় যেটা পেয়েছি সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে, আপনি কি একমত যে এই সাথে অথবা কিংবা এই কথাটির সাথে আপনি একমত কিনা? ধন্যবাদ। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব যে বিষয়টি আজকে জাতির সামনে এসছে এবং যে ঘটনা ঘটেছে বগুড়া, সাতক্ষীরা, জয়দেবপুর এবং যশোরের অভয়নগরে, এটি কারো কাম্য না। এখানে এটি বলতে হয় যে আজকে আমার কথার শুরুতেই বিশ্ব সংখ্যালঘুদের নির্যাতিত, তাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। মিয়ানমারের দিকে যদি আমরা থাকি, রোহিঙ্গা মুসলমানরা সেখানে নির্যাতিত হচ্ছে। শ্রীলঙ্কার দিকে যদি থাকেন, সেখানে হিন্দু জনগোষ্ঠী নির্যাতিত হচ্ছে। এবং ভারতের দিকে যদি থাকেন, যদি বড় গণতান্ত্রিক দেশ, সেখানে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত। ফিলিপাইনে যদি থাকেন, সেখানে দেখবেন খ্রিস্টানরা সেখানে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। এবং সর্বশেষ যে বিষয়টা, শিয়া সুন্নি এবং ইরাকে শিয়া সুন্নি নির্যাতিত। এইসব ঘটনার সাথে বাংলাদেশের একই প্রেক্ষাপটে সারা পৃথিবীতে যে প্রেক্ষাপট সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বিভিন্ন কারণে, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটি হচ্ছে রাজনৈতিক এবং ধর্মীয়। আমরা 47-এর দেশ বিভক্ত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং ব্রিটিশরা এই সাম্প্রদায়িকতার বীজও বাষ্প বপন করেছিল। সেই ধারায় আমরা দেখেছি যে 71-এ আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে। আবার আরেকটু আগে যদি যায় বায়ানের ভাষা আন্দোলন, সেখানেও দেখা যাবে যে পাকিস্তানিরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। আমি যেটা জানতে চাইছি জনাব অজিত দাস, আপনি কি আমাকে বলবেন যে কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি নির্বাচনের কারণে হামলাটা হয়েছে, নির্বাচনে ভোট দিতে গেছে বলেই কি হামলাটা হয়েছে এমন দাবি করা হয়েছে? সেটি বিশ্বাস করি না। এখানে যে প্রেক্ষাপট সেটি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা যেমন 52-তে যেমন দেখেছি, 90-তেও আমরা দেখেছি, এবং বিএনপির 2001 সালে যখন তারা ক্ষমতায় আসলো, তখন এই প্রাথমিক ক্ষমতায় আসার আরম্ভে 6টি মাস ধরে সংখ্যালঘুদের নির্মম ভাবে নির্যাতন করা হয়। এবং এরশাদের আমলে, বিএনপির আমল এবং বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তবে নির্যাতনের মাত্রাটি বেড়ে যায় যখন ভোট হয়, ভোটের আগে এবং ভোটের পরে। এখানে একটি কথা মনে রাখতে হবে যে রাজনৈতিক ভাবে সংখ্যালঘুদের তেমন একটি কিছু করতে না পারলেও, যেহেতু সংখ্যালঘুদের যে অবদান, 71-এ আমরা যুদ্ধ করেছি সংখ্যালঘুরা, 52-এর ভাষা আন্দোলন আমরা ছিলাম, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা ছিলাম, দেশের প্রতিটি আন্দোলনে এবং প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে আমরা বলিষ্ঠ ভূমিকা আছে। কিন্তু রাজনীতির কারণে আমাদের দেখা যায় যে রাজনীতিবিদরা যে সংখ্যালঘুদের প্রতি যেতটুকু যত্ন রাখা দরকার, যেতটুকু আইনি সহযোগিতা দেওয়া দরকার, সেটি কোন রাজনৈতিক দলে সেটি করেনি। এবং একটি জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে রাজনৈতিক দলের মধ্যে কোন ম্যানিফেস্টোর মধ্যে
বা কোনো দফার মধ্যে বা কোনো কর্মসূচির মধ্যে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ বিষয়ক কিংবা নির্বাচনী ম্যানিফেস্টো নির্বাচন ম্যানিফেস্টোতে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ করার কোনো দফা তারা আছে কিন্তু উল্লেখযোগ্য খুব স্পষ্ট করে সেটা তারা কর্মীদের কাছে বা জনগণের কাছে আনেনি। ফলে হয়েছে কি যে পরাজিত শক্তি এবং বিজিত শক্তির কিছু অংশ তারা সবাই মিলে এই ভোটের রাজনীতি করতে গিয়ে তারা সংখ্যালঘুদের উপর বারবার হামলা করছে। এবং একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই যে এখানে সংখ্যালঘু ছিল 28%, কিন্তু বর্তমানে সে দাঁড়িয়েছে 1971 সালে 28% ছিল এবং এর পরবর্তীতে বর্তমানে 1990 সর্বশেষ ছিল 12%, কিন্তু আজকে 2013 সালে এসে এটা 9% এসে দাঁড়িয়েছে। এটি কেন? এটি যদি আমরা সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, এইটি কিন্তু একটি ভালো বিষয় নয়। আমরা সবাই মানুষ হিসেবে কিন্তু আমাদের উচিত আমরা একত্র সেই জায়গায় আমরা আসতে পারছি না। আমি আপনার কাছে ফিরে আসবো, যারা নাজিসুর কামিনী অধ্যাপক অজিত যেভাবে বলছিলেন যে রাজনীতিবিদদের একটি ব্যর্থতা রয়েছে, একজন রাজনীতিবিদ হিসেবে সংস্কৃতি কর্মী হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন যে দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সাম্প্রদায়িক বিনষ্ট হওয়ার পিছনে অজিত দাস বলছেন যে রাজনৈতিক দলের কিছু ব্যর্থতা রয়েছে, এই বিষয়ে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং voicemarina.com আজকের এই মূল্যবান একটা বিষয় কক্সবাজারের মাটিতে তুলে আনবার জন্য। যেটা বলছিলেন যে রাজনৈতিক কারণে সংখ্যালঘুরা হুমকির মুখে কিনা কিংবা আমাদের দুর্বলতা আছে কিনা, প্রথমে আমি সমস্ত সংখ্যালঘু শ্রেণীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে যথাযথ আমরা মূল্য দিতে জানিনি এবং আপনাদেরকে নিরাপত্তা দিতে না পারার বেদনা আমাদের অনেক বেশি। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা শুধু আমাদের উপর আঘাত আসে না, আমাদের অনুভূতির উপর আঘাত আসে না, এটা 71-এর মুক্তি সংগ্রামের উপর আঘাত আসে। 1971 সালে সংখ্যালঘুদের, যিনি আমার এর আগের অতিথি বলেছেন যথাযথ, 71 সালে সংখ্যালঘুরা অনেক বেশি এগিয়েছিলেন, কারণ সংখ্যালঘুরা যে কোনো ভাবে তাদের প্রধান শক্তি হয়ে যায় শিক্ষা এবং সংস্কৃতি, আমি মনে করি। এবং 1971 সালে আমি শুধু একটা সংখ্যালঘু শ্রেণীর একজন ছেলের কথা বলবো। সাম্প্রতিক সময়ে আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে একটা বড় পতাকা দিয়ে বাংলাদেশকে পুরো পৃথিবীতে তুলে ধরেছি। বাংলাদেশের সবুজ পতাকা, লাল রক্ত খচিত পতাকা পুরো পৃথিবী দেখেছে, মানব পতাকা। আমি 1972 সালের কথা বলবো। 1971 সালের শেষের দিকে যখন বাংলাদেশ স্বাধীন হলো 16 ডিসেম্বরে, ভারত ছাড়া পুরো পৃথিবী আমাদেরকে স্বীকৃতি দিতে চায়নি এবং দেয়নি। হয়তো একজন দুজন দিতে পারে, দিয়েছে হয়তো। এবং আমি ভারতের কথা এই জন্যই বলবো, ভারতের 22,000 সৈনিক এই মাটিতেই ঘুমিয়ে আছে 71-এর মুক্তিযুদ্ধে ওরা অংশ নিয়েছিল বলে। এই জন্যই আমি ভারতের প্রতি প্রথমেই কৃতজ্ঞ। এবং দ্বিতীয়ত বলবো, এই যে অরুণ নন্দী নামে একটা ছেলে 1972 সালের প্রথম দিকে কলকাতায় অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে সে 90 ঘন্টারও অধিক সময় সাঁতার কেটে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যখন তার নাম উঠছিল, পুরো বিশ্ববাসী যখন বলছিল একজন বাংলাদেশের ছেলে অরুণ নন্দীর নাম আজ গিনেস বুক অফ ওয়ার্ল্ডে, অরুণ নন্দী চিৎকার করে কান্না করতে করতে বলছিল, গিনেস বুক অফ ওয়ার্ল্ড আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য বাংলাদেশকে যেন পুরো পৃথিবীতে স্বীকৃতি দেয়। সেদিন আমেরিকা সহ পুরো বিভিন্ন উন্নত দেশগুলো বাংলাদেশের দিকে তাকিয়েছিল। তারা দেখলো কিভাবে নিষ্পেষিত হচ্ছে একটি দেশ। 30 লক্ষ শহীদার, কিভাবে 2 লক্ষ মা বোন এখানে আত্মাহুতি দিয়েছে, সর্বস্ব দিয়েছে। আমি এখানেই বলছি, অরুণ নন্দীর মতো অসংখ্য সংখ্যালঘুরা এখানে জড়িত। গীতা বালি যার সর্বস্ব সে দিয়েছিল দেশের জন্য, স্বেচ্ছায় তার সমস্ত সম্ভ্রম দিয়ে সে দেশকে রক্ষা করেছিল। অসংখ্য অরুণ নন্দী, অসংখ্য গীতা বালিরা নির্দ্বিধায় তাদের সবকিছু দিয়েছিল। আমি বলছি না যে অন্য ধর্মাবলম্বীরা কিংবা ইসলাম ধর্মাবলম্বীরা দেয়নি। প্রথমে আমি এই ক্ষেত্রে কৃতজ্ঞতা জানাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মদিনা সনদে স্পষ্ট বলেছেন যে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, শান্তিপূর্ণ সহাবস্থান চাই। তিনি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমরা সেটা রাখতে পারিনি। এই যে আপনি যেটা বলছিলেন যে আমরা রাজনৈতিক ভাবে তাদেরকে আশ্রয় দিতে পারছি কিনা, আমরা আসলেই পারছি না।
পারলে নিশ্চয়ই এমন চিত্র আমরা দেখতাম না। এবং আমরা এই যে গত কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন নেলসন ম্যান্ডেলা পুরো পৃথিবী থেকে বিদায় নিলেন। 26 বছর কিন্তু তাকে আমরা দেখিনি, অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন, শুধু সাম্যের কথা শুনেছিলাম। যখন ছোটবেলায় আপনি যখন আমাকে সাংস্কৃতিক কর্মী বললেন, আমি একটা কবিতার কথা বলবো। আমি এমন এক কারাবন্দী তেজি নেতাকে জানতাম, দুঃস্বপ্ন থেকে জেগে উঠে, যিনি কোনো কোনো রাতে তার শিশু কন্যাকে কাছে পাওয়ার জন্যে, ওর মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্যে উদ্বেল আর বেকুল হয়ে আঁকড়ে ধরতো কারাগারের সেই নেলসন ম্যান্ডেলা, যিনি কালো মানুষগুলোর অধিকারের জন্য, সংখ্যালঘুদের অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। সেখানে আমরা কি পাচ্ছি? নেলসন ম্যান্ডেলা চলে গেছে যুদ্ধ করতে করতে, তিনি জয় হয়ে গেছেন, আজকে কালো পুরুষ শ্বেতাঙ্গদের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষিত, এখন যে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে, নির্বাচনের পরপরই কিন্তু হামলাগুলো শুরু হয়েছে। তাহলে কি এখানে রাজনৈতিক দলগুলো অনেক বেশি দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি। কিন্তু এখনো তো সময় বয়ে যায়নি। এই যে 900 কাছে চলে এসছে যে সংখ্যালঘুরা, ধর্মীয় সংখ্যালঘুরা, এটার কারণ হচ্ছে কি রাজনীতিবিদদের ব্যর্থতা। এটা কি একমত কিনা আপনি? আমি একমত। আমি মনে করি শুধু পোস্ট কিংবা কোনো বিশেষ অবস্থানের জন্য নয়, রাজনীতির পথে নামতে হবে। রাজনীতি যারা আমাদের দেশের জন্য কেঁদেছে তাদের হাত ধরতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কান্নায় শরিক হতে হবে, প্রতিবাদ করতে হবে। কিভাবে আজকে নিষ্পেষিত হচ্ছে আমাদের চোখের সামনে সংখ্যালঘুরা। কিন্তু এতে উত্তরণের পথ কি আছে আপনার কাছে জানো? হ্যাঁ, আমি মনে করি সংখ্যালঘুদের ঘুরে দাঁড়াতে হবে, যেভাবে দাঁড়িয়েছিল। হয়তো তাদের মনে করতে হবে এটাও তাদের দেশ, তাদের দিকে যারা তেড়ে আসছে তাদের বিরুদ্ধে, হ্যাঁ তারা বলতে হবে যে আমরাও এখানকার মানুষ, আমরাও মানুষ, এটাই বলছে। আচ্ছা, আমি একটু যারা শামসুল সাদিকের সাথে দুজনের আলোচনা থেকে আমি যেটা বুঝছিলাম যে দেশে সাম্প্রদায়িক এই যে সহিংসতার ঘটনাটি কিন্তু আজকে নতুন নয়, সম্প্রতি সময়ে অনেকগুলো রাজনীতি হয়েছে। এরপর নির্বাচন চলাকালীন, নির্বাচন আগে অনেকবার হামলা হয়েছে সাম্প্রদায়িক, এবং এই মানে ব্রিটিশ ভারত যেটা বলি আমরা, ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতা বারবার হানা দিয়েছে। তো এই মূল কারণ রাজনৈতিক না ধর্মীয়, এই যে হামলাগুলো হচ্ছে? ধন্যবাদ। আমার যে অতিথি আমি সর্বপ্রথম এই ক্ষেত্রে বলবো, আজকে রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসে আমাদের বিশ্ব নেতা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং ওফাত দিবস। তিনি এই মাসেই দুনিয়া থেকে বিদায় এসেছেন এবং বিদায় নিয়েছেন। আমাদের সকলেরই স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। এখানে তিনি সৃষ্টি জগতে কোনো পার্থক্য রাখেননি। তিনি মানবতার বন্ধু হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ পৃথিবীকে প্রেরণ করেছেন। তাহলে যেখানে কোরআনের একটা আয়াত বলা হয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করা হয়েছে, সেটা শুধু মুসলমানের জন্য, শুধু খ্রিস্টানের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার জন্য তিনি হচ্ছেন পথ প্রদর্শক। তিনি সবার জন্য মানব জাতির জন্য তিনি পথ প্রদর্শক। হ্যাঁ, পথ প্রদর্শক। তিনি একটু আগে একজন অতিথি বলেছেন যে কাবিল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে একটি বিশাল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার ঘোষণা দিয়েছেন এবং তিনি রক্ষা করে দেখিয়েছেন। এমনকি আমরা যদি আরো দেখি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত, এমন একটা ঘোষণা দিয়েছেন যে তোমরা যারা তাদের দেব দেবী অথবা উপাস্যকে ওনারা কি করেন, শ্রদ্ধা করেন, পূজা করেন, তাদেরকে তোমরা গালি দিবে, অহেতুক গালি দিবে। এই কথাটা আছে, কারণ তোমরা যদি তাদের যেটা পূজা করে অর্চনা করে যায় তাকে গালি দাও, তাহলে তারাও আমাকে গালি দেবে। সেটা আল্লাহর বক্তব্য। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের যে শিক্ষা দিয়েছেন, আমাদের সকলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা দিয়েছেন, এখান থেকে ধর্মীয় ভাবে উগ্রতা, সাম্প্রদায়িকতা, কোন সংখ্যালঘু জাতির উপর আক্রমণ ইসলাম কিছুতেই সমর্থন করে। এটা কেন এই আক্রমণ? এই বিষয়টা প্রফেসর অজিত সাহেব একটু আগে বলেছেন যে নির্বাচনের আগে পরে ঘটনাগুলো। আরেকজন অতিথি বলেছেন যে ক্ষমতার দ্বন্দ্বে নিশ্চয় কথার মধ্যে আসছে।
আমরা এটা আমি মনে করি। জাতি এক ধরনের হিংসাত্মক শ্রেণী দেশ থেকে ধ্বংস করবার জন্য, দেশের শক্তিকে ধ্বংস করবার জন্য এই যে আমরা ভিশন 2021 নিয়ে এগুচ্ছি, আমাদের অনেক স্বপ্ন। এবং দেখেন পুরো পৃথিবী কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে এই আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে অথবা সাম্প্রদায়িক হামলা হলে বিশ্ব 2021 কে অর্জনটি বিনষ্ট হয়ে যাবে। অবশ্যই বিনষ্ট তো হবেই। পুরো পৃথিবীতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রামুর ঘটনা দেখেন হ্যাঁ, যে আমি আপনার কাছে আসবো, তখন আপনি বলবেন যে কথা বলছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি যে তাই আমি মনে করি বা ইসলাম এটা শিক্ষা দিচ্ছে যে একটা সমাজে যে সকল মানুষ বসবাস করে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে জাতি হোক, যে সম্প্রদায়ের হোক, সবাই ওই সমাজেরই মানুষ, সমান অধিকার তারা ভোগ করবে সেই সমাজে। এখানে কারো কম অধিকার থাকবে না, কারো বেশি অধিকার থাকবে না। এটা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে ঘোষণা দিয়েছেন যে সমস্ত মানুষের একজন আরেকজনের রক্ত নিষেধ করা হয়েছে, কারো রক্ত কারো জন্য। এখানে কারো ধরোই কোনো কি নেই, পার্থক্য নেই, আরো অনারোর মধ্যে কোনো পার্থক্য নেই। তো আল্লাহর কাছে কে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি? যে ব্যক্তি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য, যার চরিত্র ভালো, সে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে স্পষ্ট বলা হয়েছে যে কোন মানুষের রক্ত ঝরাতে পারবে না, এটা অন্যায়, এটা মারাত্মক অপরাধ, এটা ইসলাম সমর্থন করে। যে আমি মনে করি আমাদের ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই ঘটনাগুলো ঘটছে। ক্ষমতায় যাওয়ার জন্য আমি আর আপনি যদি কোথাও ইলেকশন করি, এমনকি দুই ভাই যদি ইলেকশন করে, এমন ঘটনা আমাদের সমাজে আছে এখন। দুই ভাই ইলেকশন করতেছেন, এখন এক ভাইয়ের পক্ষে আরেক ভাইয়ের পক্ষে আরেক ভাই, কিছু লোক এই পক্ষে, কিছু লোক ওই পক্ষে, এই মাঝখানে পড়ে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা কষ্ট পাচ্ছে। এমন ঘটনা অসংখ্য আছে, অহরহ আছে। কিন্তু বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমে যেভাবে এসছে, একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা হামলা করে দাবি করা, এটা আমি বলছি। আজকেই কোন সংবাদ মাধ্যমে সম্ভবত এসেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটা স্টেটমেন্ট আছে, বিবৃতি আছে, সেখানে বলা হয়েছে জামাত সংখ্যালঘুর উপর আক্রমণ করেছে, এটা একটা স্রেফ স্লোগান। তাহলে কারা করেছে বলে বলে এখানে স্থানীয়ভাবে খুঁজে নিলেই বোঝা যাবে কারা করেছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলবো, এই যে রামুর ঘটনা আমাদের সকলের সামনেই ঘটেছে। এখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবের একটি উদাহরণ আমি বলবো। প্রেস ক্লাবে তিনি বলেছেন সম্ভবত যে এখানে আন্তর্জাতিক ডাকাত সম্প্রদায়, ডাকাত গোষ্ঠী এখানে এসে মূল্যবান সম্পদ লুণ্ঠন করেছে আমাদের সমাজ থেকে। কিন্তু বড়ুয়া পল্লীতে হামলা করে। এখানে কোন নির্দিষ্ট ব্যক্তি হামলা করেছে, কোন মুসলমান, কোন মসজিদের ইমাম, এমন ঘটনা কেউ দেখতে পারে। আমি আরো উদাহরণ দেবো, আমাদের একটু কাছেই আছে, এখানে কি আছে, এই যে এখানে এই রোডেই একটা মসজিদ আছে এবং একটা মন্দির আছে পাশাপাশি, যেটা কেন্দ্রীয় আপনার মরকজ মসজিদ বলে, পাশাপাশি একটা মন্দির আছে। এটা আমার মনে হয় 100 গজ হবে না, 100 গজের মধ্যে। এখানে আমি দেখতেছি, আমার বয়স এখন 50 আপ, আমি 50 আপ 30 বছর পূজা হচ্ছে, এখানে নামাজ পড়া হচ্ছে, এখানে কোনোদিন একটা ঢিল ছোড়াছড়িও হয়নি। তাইলে কিন্তু আমরা সারা বাংলাদেশে আমরা মনে করি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা এক পরিবারেরই মানুষ, আমাদের মধ্যে কোনো ধরনের গন্ডগোল নেই। যে গন্ডগোলটা হচ্ছে ধর্মীয় গন্ডগোল নয়, আমি মনে করি এটা একটা ক্ষমতা আরোজন। তাহলে কি সেই যশোরের যে অভয়নগরের যে লোকগুলো, পার্টিকুলার যে লোকগুলো আক্রান্ত, যে ঘর বাড়ি ভাঙা হয়েছে, তাদেরকে আমরা আওয়ামী লীগের মানুষ বলবো যে প্রতিপক্ষ হামলা করেছে? এটা ডক্টর মিজান সাহেব, আমাদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেব বলেছেন যে উনি খুব কড়া করে বলেছেন। আপনি কি বলেন? আমি একই কথা বলতেছি যে সেখানে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে, বিএনপি জড়িত থাকতে পারে, এমনকি ধর্মীয় সম্প্রদায়ের মানুষও জড়িত থাকতে পারে, ক্ষমতার দ্বন্দ্বে পরস্পর যুক্ত হতে পারে। জামায়াত ইসলাম অথবা ইসলামী ছাত্র শিবির জড়িত আছে কিনা? আমি যতটুকু জানি জামাত ইসলামী কক্সবাজারে একটা ভালো অবস্থানে আছে বলে আমরা মনে করি, কিন্তু এখানে জামাত ইসলামী একটা কোন উদাহরণ সৃষ্টি করতে পারবে কিনা আমি মনে করি সেখানেও সেভাবে ঘটনা ঘটেনি। যেভাবে ঘটছে ক্ষমতার দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের পক্ষে গিয়ে হয়তো জামাতের কোন লোক জড়িত হয়েছে, বিএনপির পক্ষে গিয়ে হয়তো সম্প্রদায়ের কেউ জড়িত হয়েছে, হিন্দু সম্প্রদায়ের কেউ বাইরের কেউ জড়িত হয়েছেন, বৌদ্ধ সম্প্রদায়ের কেউ জড়িত হয়েছেন। এটা স্রেফ ক্ষমতার দ্বন্দ্ব বলেই আমি মনে করি। আপনার কাছে আরেকটি জিজ্ঞাসা রয়েছে। কিছুদিন আগে কক্সবাজারের আন্দোলন চলাকালে হঠাৎ করে কামিনী মোহন এন্ড মহাজন যে পেট্রোল পাম্পটি আছে, সেখানে হঠাৎ করে সমস্ত গ্লাসগুলো ভেঙে দেওয়া হলো, সেখানে ভাঙচুর করা হলো। আমি গেছিলাম ওখানে, আপনি সংবাদকর্মী হিসেবে জানেন যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। তাহলে কামিনী মোহন এন্ড ব্রাদার্স কি কোন রাজনৈতিক দলের না?
একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমি সেখানে কেন আমরা আমি ওখানে শুধু গিয়েছিলাম, শুধু ওনাদের হিন্দু সাথে বলে কি? আমি ব্যক্তিগতভাবে সহানুভূতি প্রকাশ করেছি, তাদের সাথে আমি কথা বলেছি। যে আমি আর একটু বলি, একটু শেষ করুন, আপনার কাছে আসছি। আমার যারা আছে ওনাদের কাছে এককালে আজকে যেই একটা দল ক্ষমতায় আছে বর্তমান, একটা সংখ্যা ছোট হলেও ওনারা ক্ষমতায় আছেন, ভালো পজিশন তৈরি করছেন। ওনার একটি দল সেই দিন এখন থেকে হয়তো 4 বছর বা 5 বছর আগে সেই কামিনী মোহন মহাজন সাহেবের সেই পেট্রোল পাম্পে আক্রমণ করেছিল, আমাদের সামনেই ভাঙচুর করা হয়েছিল, বুঝছেন। এখন আমি জানি না সেই দিন কারা ভাঙচুর করেছে, অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি যারা কারা ভাঙচুর করেছে ওনারা বলতে পারেন, যারা ভাঙচুর করেছে তাদেরকে আমরা নিন্দা জানাই। তারা ভয়ে বলেননি, কিন্তু আপনি কি বুঝতে পারেননি কারা ভাঙচুর করেছে? আপনি তো সাংবাদিক হিসেবে আপনার কি কোনো ধারণা নেই, অভিজ্ঞতা নেই না, কারা করতে পারে? যেহেতু কথা আসতেছে 18 দলীয় জোট আন্দোলন করতেছে, স্বাভাবিকভাবে দোষটা তাদের উপর যাচ্ছে। বাট আমি যে জিজ্ঞেস করলাম কারা করেছে, আপনারা চেনেন কিনা, বলে চেনে না, মুখোশধারী কিছু লোকজন এসে অন্ধকারে আক্রমণ। যে কথা বলতে চাইছিলেন নাজিম সরোয়ার কারণ, ইনি যেভাবে বলছিলেন যে এটি ধর্মীয় কারণে, এটি রাজনৈতিক কারণ, এবং একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকতে পারে বলে বলা হচ্ছে। ৭৫-এর মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধী শক্তি ছিল, যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, যারা সর্বশক্তি দিয়ে আমাদের ঘর বাড়ি ছাড়খাড় করেছিল, ছাই হয়ে গিয়েছিল, আমাদের নিজস্ব বাড়িও কিন্তু ৭১-এর যুদ্ধে পুড়িয়ে দিয়েছিল। এবং আমরা জানি তারা সেই নেতা, কোন নেতা সেখানে দাঁড়িয়ে, কিসের নেতা, হ্যাঁ, কোন দলের নেতা এটা? জি, তখন আল বদর, আল শামস এভাবেই ছিলেন। ওই নেতারা দাঁড়িয়ে, আমি কক্সবাজারের বেশ কয়েকটি পরিবারের, আওয়ামী পরিবার যারা তখন নেতৃত্বে ছিলেন, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা তো সংখ্যালঘু ছিলেন না, আমাদের আজকে কথা হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে। সংখ্যালঘুদেরকে নিয়ে আমি বলছি যে যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে, এই যে সংখ্যালঘু শ্রেণী সবসময় আওয়ামী লীগের পক্ষে ছিল। আওয়ামী লীগ কখনো, আমি বলবো, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি বলবো সত্যিকারের আওয়ামী লীগ যদি হয়ে থাকে, আওয়ামী লীগের ভেতরও হয়তো মানব নামের দানব থাকতে পারে, আমি সেটা বলবো না, কিন্তু আমি বলবো আওয়ামী লীগ যদি হয়েই থাকে, কখনোই ধর্ম নিরপেক্ষতা, যেটা আমার জাতির জনক লিখে দিয়ে গেছেন ৭২-এর সংবিধানে, সেখানে কখনোই হাত দিবেন না। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধে দেখেছি কিভাবে সংখ্যালঘুদেরকে দাঁড়িয়ে সরাসরি খুন করা হয়েছিল। আমি মনে করি 40 বছর পর, 42 বছরের সময় আবারও তারা উজ্জীবিত হয়েছে। আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা মানুষ হয়ে যান, বর্বর হবেন না, মানুষের পাশে দাঁড়ান। আসলে আমি বলবো যে প্রত্যেকটা সংগঠন তাদের একটা আদর্শ আছে, কিন্তু আপনি বলেন জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, কিংবা আওয়ামী লীগ বলেন, তাদের একটা নিজস্ব একটা আদর্শ আছে। আমি তাদেরকে সবাইকে অনুরোধ করবো, কিংবা এই যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে যারা বারবার আওয়ামী শক্তিকে পরাভূত করতে চাচ্ছে, কিংবা এই দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে, স্বাধীনতাকে বিনষ্ট করতে চাচ্ছে, তাদের প্রতি আমার করজোড়ে ক্ষমা প্রার্থনা যে আপনারা দানব হবেন না। পশু হলে অনেক ভালো, কারণ পশুরাও প্রকৃতির নিয়মে চলে, পশুরাও কিন্তু অহেতুক মানুষের উপর দানব হয় না। আপনারা দানব হবেন না প্লিজ। এবং ৭১-এ সংখ্যালঘুদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছিল। আমার পাশে একজন সংখ্যালঘু আছে, আমি ওনার কাছে প্রশ্ন করব, আমি কি ঠিক কথা বলেছিলাম? ৭১-এ সংখ্যালঘুদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছিল প্রথম, এবং কারণ ভারত ছিল আমাদের বন্ধু রাষ্ট্র, এবং ভারত ছিল আমাদের কাছে সংখ্যালঘু, আমরা ওদের কাছে কিন্তু সংখ্যালঘু, আমরাও কিন্তু তাদের কাছে নির্যাতিত হই ভারতের মাটিতে। আমি সেজন্য বলবো আমাদেরকে যেন আমরা বাঁচাই, আমরাই যেন সংখ্যালঘুদের বন্ধু হয়ে যাই, তাদেরকে যেন আমাদের ভাই হিসেবে বুকে টানি, যেন আর ভুল না করি। এভাবে নয়, আদর্শ ভিত্তিক রাজনীতি। যেমন ধরেন বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে ধর্মীয় সংখ্যালঘুদের গ্রাম পল্লী পাহারা কমিটি গঠন করা হবে। ওই আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম কোনো পাহারা অথবা এরকম কোনো কর্মসূচি এসেছে দলীয়ভাবে আপনারা করতে পেরেছেন? করা হয়েছে, কিন্তু বিচ্ছিন্ন। আমি মনে করি আমাদের আরো সমঝোতা দরকার, অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার, এবং আমরা পারবো। আমরা একটু চেষ্টা করলে, আমরা সবাই ঘুরে দাঁড়ালে, এবং সংখ্যালঘু যদি আমাদের সাথে থাকে, সব দল যেন আমাদের সাথে থাকে, আমরা অবশ্যই পারবো। আমি মনে করি না তারা কোনো বিশেষ দলের, বিশেষ কোন রাজনৈতিক সংগঠনের মানুষ, তারা দানব। যারা মানুষকে হত্যা করছে, যারা মন্দির ভাঙছে, যারা পাশের
পাশের জনকে, এখন তো আমরাও তো হুমকির সম্মুখীন। আমি তো মনে করি আমি কারো শত্রু না, কিন্তু আমাকেও হত্যা করা হতে পারে। কেন? সরকারকে টনক নড়াবে যে একজনকে মেরে টনক নড়ে কিনা, কিন্তু একজন কাবেরী চলে গেলে সরকারের কি হবে? অজস্র কিন্তু দেশ এই অবস্থায় গেল কেন, এই অবস্থায় যাবে কেন, এই তারা আমি নিয়ে মনে যাচ্ছে করি দেশকে। এটা হয়, এটা একটা বিপর্যয় নামে। বিপর্যয়ের বিপরীতে, বিপর্যয়ের ভেতর থেকে কিন্তু আমাদের আশার উদ্ভাসন দেখতে হবে। আপনার কাছে আসছে আমি, এই যে দুজন দুইভাবে ব্যাখ্যা করলেন বিষয়টিকে। একজন বলছেন যে এই 71-এর যে স্বাধীনতা বিরোধী তাদেরই একটি অংশ আবার মাথা চাপা দিয়ে উঠছে, আর অন্যজন বলছে যে আসলে বিএনপির ভেতরে লুকিয়ে থাকা, আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা সাম্প্রদায়িকতা সম্পন্ন ব্যক্তি, যারা ব্যক্তি তারাই এখানে হামলা চালিয়েছে। আসলে যশোর অভয়নগর আর বগুড়ায় কারা হামলা চালিয়েছে বলে আপনাদের কাছে খবর আছে? আসলে আমাদের সেই সাথে এই যে কামিনী মোহন মহাজনের যে হামলা হয়েছে, এই হামলা কারা চালিয়েছে? একই ধরনের একই মানসিকতা সম্পন্ন মানুষ কি তারা? এই হামলা কিন্তু আজকে হচ্ছে, এটি আপনার 90-এর দশকের পর থেকে ক্রমাগত হয়ে চলে আসছে। এখানে একটি বিষয় আপনাকে বলতে হয়, যখন সন্ত্রাসীর এই ঘটনা ঘটে, আমি বলবো না কোন দলের এটি আমি উল্লেখ করতে চাই না, এরা সবাই সন্ত্রাস, এদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করতে হবে। এখন প্রতিবারে ঘটে, বিএনপি বলে আমরা করি, আওয়ামী লীগ করেছে, জামাত ইসলাম বলে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ বলে জামাত বিএনপি করে, ফলে মূল সন্ত্রাস এটা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আপনি একটা জিনিস দেখলে আশ্চর্য হবেন, অভয়নগরের সাতক্ষীরায় বগুড়ায় যে ঘটনা ঘটেছে, সেখানে প্রশাসন ছিল, সেখানে জামাতের কর্মীরা ছিল, সেখানে বিএনপির কর্মীরা ছিল, সেখানে আওয়ামী লীগের কর্মীরা ছিল, তাদের না আগে দরকার করছে অনেকের নেই। পথে যখন গেল, যখন ব্লেম আসলো, তখন বিভিন্ন রাজনৈতিক দল এটাকে নিয়ে একটি খেলায় পরিণত করল। ফলে এই 42 বছর ধরে প্রতিনিয়ত সংখ্যালঘুদের রামতে যে ঘটনা, এখানে জামাত ছিল না, এখানে বিএনপি ছিল না, এখানে আওয়ামী লীগ ছিল না, তারা যখন হামলা করে তখন তারা ঐক্যবদ্ধভাবে সেখানে যেতে পারেনি, কিন্তু ঘটনা ঘটার পরে আওয়ামী লীগ বিএনপি একে অপরের অবস্থান নিয়ে মূল সন্ত্রাসী যারা তারা আড়ালে থেকে ঘটনার পরে বিষয়টাকে নিয়ে রাজনীতি ঘটনার আগে প্রতিরোধের চেষ্টা করি, এটা বলতে এবং আপনি সরকারে দেখে যে রাজনৈতিক দলে ঘটনা যখনই করছে তারা তখন চিৎকার করেছে, মিছিল স্লোগান করেছে। এরপরে কার্যকরী সংসদ ছিল, সংসদে তো সেই তারা একটা আইন পাশ করতে পারে, সংখ্যালঘু নির্যাতনের দ্রুত বিচার ট্রাইব্যুনাল তারা পাশ করতে পারে। সব দলের অংশগ্রহণ কিন্তু সেখানে জামাত ছিল, সেখানে বিএনপি ছিল, সেখানে আওয়ামী লীগ ছিল, তারা তো সেই আইনটা পাশ করে যেটা বলছিলেন যে সংখ্যালঘুদের জন্য বিশেষ নিরাপত্তার জন্য এই যে ট্রাইব্যুনাল করা যায় কিনা, এই ধরনের কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বিশেষ করে রাম হামলার পর এই কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, সরকারের পক্ষ থেকে সর্বত ব্যবস্থাই নেওয়া হয়েছে আমি যতটুকু জানি। তবে আমি মনে করি, ধরুন আমরা আজকে এই রুমটাতে আছি, আমরা এই ভয়েস মেরিনা সেটে আমরা বসে আছি, আমরা যা করব সরকার সেটা দেখতে পারবে না। ঘটনার পর কিন্তু তারা দেখবে আমরা কাউকে খুন করলাম নাকি কাউকে আঘাত করলাম। আমি মনে করি পারিবারিক পরিবার থেকে মূল্যবোধটা তৈরি হতে হবে। আমরা যেমন বৌদ্ধ মন্দির আমাদের পরবর্তী জেনারেশন পুড়িয়েছে, তা সেই বৌদ্ধ মন্দিরে কিন্তু আমরা জুতো খুলে ঢুকে অনেকটা উপাসনার ভঙ্গিতে আমরা ঘুরে বেড়াতাম, ফুল দেখতাম, মনে হতো ওই বালিগুলো পবিত্র। বিশ্বাস করেন, অনুভূতি থেকে বলছি, মন থেকে বলছি, জুতো নিয়ে কখনো প্রবেশ করিনি একদম গেটের বাইরে। আমরা কি অন্য ধর্মে তাই বলে কি চলে গিয়েছি? কিন্তু আমাদের ভক্তি ছিল। আমি মনে করি আমাদের পরিবারই কেন্দ্রবিন্দু হতে পারে, যে অন্য ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধা, কিংবা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা, কিন্তু ইসলাম ধর্মের সঠিক শিক্ষাটা পরিবার থেকেই দিতে হবে। আল্লাহ কি বলেছেন এর মধ্যে দিয়ে সম্ভব এর থেকে উত্তরণ ঘটানো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই যে হামলাগুলো হচ্ছে সাম্প্রতিক সময়ে, এই হামলাগুলো সাম্প্রদায়িক না ধার্মিক নাকি রাজনৈতিক? না, আমি মনে করি যে সাম্প্রদায়িক। একটি ধর্মের মানুষ বলে তাদের উপর হামলাটা হচ্ছে নাকি দলের সমর্থক বলে হামলাটা হচ্ছে? এটা রাজনৈতিক প্রবৃত্তি থেকে, রাজনীতিকে ধ্বংস করবার অপপ্রয়াস থেকে। কারণ ভালো রাজনীতিবিদ যেন, ভালো রাজনীতি নৈতিক চর্চা যেন বাংলাদেশে না হয়, একটা বাংলাদেশ যেন মিয়ে যায় পশ্চিমাদের হাতে। পশ্চিমা বীজ এখনো রয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করব, আসলে আদর্শ সারা জীবন এক থাকতে পারে না, তাদেরকেও আমরা দূরে ঠেলে দিলে পারবো না, তাদেরকেও আমাদের কাছে টানতে হবে। কাছে টানতে কিভাবে? এই যে আমরা বারবার আঘাত করছি, আমরা আরেকজনকে বলছি যে এই দলটা করেছে, আমরা না,
এই দল করেছে, এই দলই বোধহয় বৌদ্ধ মন্দিরে আগুন লাগালো, এভাবে নয়। আমরা তাদের সাথে বন্ধু হয়ে তাদের ভেতর থেকে কে হতে পারে শত্রু, দেশের শত্রু, তাকে চিহ্নিত করে তাকেই দূর করতে হবে, পুরো সমাজকে নয়। আমি মনে করি আমরা বন্ধু হয়ে যেতে পারি পরস্পর। এর মধ্যে কি আপনি এমন আভাস দিচ্ছেন যে সাম্প্রতিক সময়ে একটি নতুন করে প্রক্রিয়া শুরু হতে পারে, যে বিশুদ্ধকরণের কাজ? আমি তো স্বপ্ন দেখি, এছাড়া তো আর কিন্তু সেখানে তো যেই আম সেই আমি থেকে যায়, আর মানে যেই পুস্তক সেই পুস্তকই থেকে যায়। তারা এসে আপনাদের কাছে প্রতিনিধিত্ব করছে, তাদের প্রতিনিধিত্ব করছে, আপনার আদর্শের প্রতিনিধিত্ব তারা করছে না, এমন অনেক কথা আছে। কিন্তু দেখেন 26 বছর পরও কিন্তু একটা জেনারেশন নেলসন ম্যান্ডেলাকে কারাগারের বাইরে দেখেছিল। তার আদর্শ আজকে পুরো পৃথিবীতে প্রজ্বলিত, তার আদর্শ সাম্যের চেতনায় পুরো পৃথিবী আজকে উদ্ভাসিত। কেন হবে না? একদিন পারবো না আমরা, দুদিন পারবো না, আমি তো স্বপ্ন দেখি। কারণ আমরা শুধু দূরে ঠেলে দিই, এই মানুষগুলোকে কি আমরা বাংলাদেশ থেকে কেটে ফেলে দিতে পারবো? পোস্ট করে কি পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিতে পারবো? সেটা না। আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের নতুন করে জীবিত করতে হবে। বলতে চাচ্ছেন একটা শুভ সূচনা হয়েছে। আপনি রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এদের দুজনে কিন্তু খুব দাঙ্গা হতো, সেটি কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে শেষ হয়ে গেছে। হোয়াইট স্কিন এবং ব্ল্যাক স্কিন, এটা দিয়ে নেলসন ম্যান্ডেলাকে কষ্ট করতে হয়েছে, তার বদৌলতে রেজাল্ট নিয়েছে বারাক ওবামা, তিনি ব্ল্যাক স্কিন হয়েছে। আজকে বাংলাদেশে বিএনপিও বলেছে, এবং আপনি দেখবেন হেফাজত ইসলাম তারাও কিন্তু প্রকাশ করেছে, জামায়াত ইসলামও দিয়েছে। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা কিন্তু দিয়েছে কদিন আগে, বলছে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সেটি আমরা ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করব, প্রতি জেলা থেকে সেই তালিকাগুলো দেওয়া হবে, দিয়ে আমরা সেটার বিচার করব। পাশাপাশি আমরা আরেকটা দাবি আজকে ভয়েস অফ মেরিনার এই সাম্প্রতিক বিষয়ের অনুষ্ঠান পক্ষ থেকে বলতে চাই, সেটি শুধু কেবল ঢাকায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি জেলা এই সাম্প্রদায়িকতা তার নষ্টকারী এবং সংখ্যালঘুদের নির্যাতনকারীদের যে বিচার ব্যবস্থা, দ্রুত বিচার ট্রাইব্যুনাল সেটা প্রতিটি জেলায় ছড়িয়ে দিয়ে, এবং সমস্ত রাজনৈতিক দলকে তাদের ম্যানিফেস্টোতে, সেটি কোন রাজনৈতিক দল আমরা মেনশন করতে চাই না, সমস্ত রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে তাদের সে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে স্পষ্ট এবং পরিষ্কার করে তাদের সে কথাগুলো উল্লেখ রাখতে হবে। এবং সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে আমরা যে বাঙালির মধ্যে কেউ ছোট ভাই কেউ বড় ভাই থাকতে পারে, আমরা সবাই ভাই ভাই। আমরা তো শিক্ষার দিকে কাজ করতে পারি, আমরা যদি অর্থনীতিতে কাজ করতে পারি, আমরা শিক্ষায় কাজ করতে পারি, কেবল রাজনীতির শিক্ষার আমরা হবো কেন? সেটিও যদি আমরা চেক দিতে পারি, সেটি যদি আমরা চেক দিতে পারি, আমি মনে করি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেমন সাম্প্রদায়িক দাঙ্গাগুলো রোধ করে ফেলেছে, তেমনি আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো কারণে বিচ্ছিন্ন ঘটনা, এগুলো পরিকল্পিত তাও বলা যাবে না, বিচ্ছিন্ন ঘটনা। জি, আমি সেসব দানব শ্রেণীকে বলতে চাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মানুষ গাহে সাম্যের গান, মানুষ কবিতায় কবিগুরু নামাজ নিয়ে বলেছেন যে তুমি যদি মসজিদে নামাজ না পড়ো তোমাকে আমি কেন ভিক্ষা দিব। তখন বলছে মানুষ কবিতায় বলেছেন যে ভূতারি ফিরিয়া চলে, তেমনি রাত্রির পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। যেখানে প্রভুই আমাদেরকে বিচ্ছিন্ন করেনি, সেখানে আমরা মানুষ কেন বিচ্ছিন্ন হব? বিষয়টি সম্পর্কে কি ভাবছেন? না, এটা আমি হ্যাঁ, এই যে প্রফেসর অজিত দাস কথাটা তুলে এনেছেন যে আমাদের আসলে আমি প্রথমেই বলেছি এই যে ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়টাকে এবং সকল রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি তুলে আনার বিষয়টির সাথে আপনি একমত কেন? আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এই সমাজটা তো একটা সমাজ, আমাদের পুরো বাংলাদেশটাই একটা সমাজ, এখানে যে কোনো ধরনের মানুষ থাকতে পারে, তাই বলে তাকে আমাকে মারতে হবে তা না। আমাদের একটা পরিবারের 10টা ছেলে যদি থাকে, কোনো বাবা একজন যদি নষ্ট হয়ে চুরি করে ডাকাতি করে, তাকে যেমন বাবা অপারগ হয়ে পুলিশের হাতে তুলে দিতে পারে, আমাদের সমাজে যারা এই ধরনের কোন একটা সম্প্রদায়কে চিহ্নিত করে যদি মারধর করে থাকে, সে যেই হোক, তাকে আমরা সবাই মিলে সমাজের
পুলিশের হাতে দিতে পারবো না কেন? সেটা হচ্ছে এই যে সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে সম্মিলিত এসব প্রয়াসের করা মাধ্যমে সম্ভব। এই যে একটা আমাদের আরেকজন অতিথি বলেছেন যে রাজনীতির একটা খেলা এখানে আছে, এটা আমাদের বন্ধ করতে হবে। কিন্তু জনাব শামসুল হক সাহেব, আপনি আমাকে এই কথাটি বলবেন কিনা যে এখানে রাজনৈতিক দলের একটা ব্যর্থতা আছে, ঠিক তেমনি যারা সঠিক ধর্ম চর্চা করি, মাওলানা মাসায়েক, ইনাদের একটা ভূমিকা এখানে আছে। কারণ কি, ধর্মীয় ভাবে এসব যে নিষিদ্ধ কাজ, এই কথাগুলো আমরা শোনাতে পারছি না কেন? হচ্ছে না। হচ্ছে না কেন? ধর্মীয় কিন্তু বিষয়টা হলো একটা এখানে ওলামা মাসায়েকের ভূমিকাটা কিভাবে দেখছেন? আমি মনে করি রাজনীতিবিদদের প্রথমে ধর্মীয় সচেতন হতে হবে এবং ধর্ম চর্চা করতে হবে। ইসলাম যে চর্চা করবে সে কখনো আরেকজনের গায়ে প্রকৃত ইসলাম যে চর্চা করবে সে তো হামলা সে কোনোদিন হামলা করতে পারে না। সেই প্রকৃত ইসলাম চর্চাটা না হয়ে হামলার যে এবং আমার কারণগুলি, পাশের জনকে আমার চিহ্নিত করতে হবে, চিনতে হবে। আমি যদি আমার পাশের জনকে চিনতে পারি, তাহলে আমি অবশ্যই আমার এলাকায় আমি সজাগ থাকতে সজাগ পারবো। থাকতে এই যে আমি উদাহরণ দিয়েছিলাম, আমাদের মরকজ মসজিদ এবং পাশাপাশি একটা মন্দির আছে। মন্দিরে এখানে পুরোহিতরা কি করেন? সৎসঙ্গ চর্চা করেন। আমাদেরকে ওলামায়ে কেরামরা নামাজ পড়ে না জানবেন, কিন্তু এখানে তো 100 বছর ধরে মারামারি হচ্ছে না। তাই ওনারা তো কি বুঝেন? এগুলো ওনারা নিশ্চয়ই মন্দিরে যাচ্ছে যারা যাচ্ছেন তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এখানে আক্রমণ করা যাবে না, যারা মসজিদে যাচ্ছেন তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এখানে আক্রমণ করা যাবে না। আমরা যদি আমাদের পুরো সমাজে এই বিষয়টা তুলে ধরে আনতে পারি বা আমরা তুলে ধরতে পারি, এই বোঝাতে পারি, দৃষ্টান্ত, হ্যাঁ। হ্যাঁ দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে আমাদের সমাজে সংখ্যালঘু বলতে কেউ থাকবে না এবং আমাদের সবাই সমাজের নাগরিক, সমমর্যাদার নাগরিক, কারো উপর কারো আক্রমণ করার কোনো মানসিকতা থাকবে না। কিন্তু শর্ত হলো আমাদের রাজনীতির খেলা আমাদের বন্ধ করতে হবে, আমাদের সৎ হতে হবে। আক্রমণ করলো ক, আমরা যদি খ কেউ ধরে দিই ক এর সাথে, তাহলে তো হবে না। আচ্ছা, খুব সততার বিকল্প মানে নেই। শেষ কথাটি সংক্ষেপে বলুন। সময় একদম নেই। আমি বলবো সততার বিকল্প নেই। আমরা যেন সৎ রাজনীতিবিদ হিসেবে নিজেকে বিকশিত করতে পারি, অতটুকু মনোবৃত্তি আমাদের নিজেকে তৈরি শেষ করতে হবে। আপনার শেষ মনোবাঞ্ছাটা যদি আপনার অভিব্যক্তিটা আমাদের জানান। বাংলাদেশের সমস্ত মানুষকে মনে করতে হবে আমি বাঙালি, বাংলা আমার ভাষা এবং বাঙালি সংস্কৃতি আমার সংস্কৃতি এবং এদেশের ঐতিহ্য আমার ঐতিহ্য। এটুক যদি আমি ভাবতে পারি তাহলে আমার মনে হয় সাম্প্রদায়িকতা এদেশে থাকবে। আমাদের সকলকে ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আলোচক বৃন্দ যে কথাটি বলেছেন, সকলেরই মুখে একই কথা অনুরণিত হয়েছে, তা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যেই ধর্মীয় সচেতনতা বোধের মধ্য দিয়ে নতুন করে তৈরি করা সম্ভব। একজন প্রকৃত ধর্মপ্রাণ মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারে না। কোন ধর্ম তাদের সাম্প্রদায়িক হতে শিক্ষা দেয় না। আর বাংলাদেশে 1971 মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মাইনরিটি আর মেজরিটি, সংখ্যা লঘু আর সংখ্যা গুরু ভাগ করার জন্য না। এবং বাংলাদেশ এমনই একটি দেশ যে দেশে দীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস রয়েছে। সেই পথেই বাংলাদেশ হাঁটুক এবং বাংলাদেশ পৌঁছে যাক একটি সম্প্রীতির মিলন মোহনায়। এমন প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।